হ্যালো স্টোরি লাভার্স, চলে আসলাম আপনাদের একটি গল্প শোনাতে। আজকের গল্পটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমরা নতুন গল্প নিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন। আজকের গল্পটি নেওয়া হয়েছে রহস্য পত্রিকা মে 2011 সংখ্যা থেকে। গল্পটির নাম কাউন্ট হাউস। গল্পটি লিখেছেন মোহাম্মদ রাকিব হাসান। শুরু করছি আজকের গল্প। কয়েকটা ঝাঁকি দিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ইঞ্জিন চালু করার চেষ্টা করছে সজীব। কয়েকবার আর্তনাদ করে আবারও বন্ধ হয়ে গেল ইঞ্জিন। হাত ঘড়িতে নজর বুলালো। মাত্র রাত 10টা, কিন্তু শীত এবং অন্ধকারের জন্য মনে হচ্ছে মধ্যরাত পেরিয়ে গেছে। গাড়ির মালিককে বকতে বকতে গাড়ি থেকে নামলো সজীব খান। গাড়ি থেকে নামতেই প্রচণ্ড শীত কামড় বসালো। সে শীত লেদারের জ্যাকেট ভেদ করে মজ্জা পর্যন্ত জমিয়ে ফেলতে চাইছে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ইঞ্জিনের ডালাটা খুলল সজীব। রেশমের ওভারকোটের মাঝে গুটি সুটি মেরে বসে আছে নিতু। এই শীতে গাড়ি থেকে নামার ইচ্ছে নেই তার। গত মাসে সজীব এবং নিতুর বিয়ে হয়েছে। হানিমুন করতে এসেছে ওরা। দুজনেই বাংলাদেশি, তাই বেশি শীত সহ্য করার অভ্যাস নেই। তবে এখানে থাকতে থাকতে সহ্য ক্ষমতা কিছুটা বেড়েছে। শালার গাড়ি নষ্ট হওয়ার আর জায়গা পেলি না। বিড়বিড় করে বলল সজীব, যেন গাড়ির কানে কানে বলছে। গাড়ির ভেতর থেকে উঁচু কণ্ঠে নিতু বলল, কি হলো? আমরা কোথায় আছি? ট্রান্সিলভেনিয়ার কাছাকাছি। ট্রান্সিলভেনিয়া? খানিকটা চমকে উঠল নিতু। অনেক বইতে সে এ শহরের কথা পড়েছে, কিন্তু কোনোদিন ভাবতে পারেনি মধ্যরাতে এসে হাজির হবে। গাড়িতে এসে নিজের ওভারকোট গায়ে চাপালো সজীব। দ্রুত কিছু দরকারি জিনিস প্যাক করে নিয়ে নিতুকে বলল, নেমে পড়ো, কিছু দূর হাঁটতে হবে। বলছিলাম কি, গাড়িতেই রাতটা কাটিয়ে দিলে হয় না? এই শীতের রাতে কোথায় যাব? এই শীতে জমে যাওয়ার ইচ্ছা আমার নেই, তাড়াতাড়ি নেমে পড়ো। সজীবের শরীর ঘেঁষে হাঁটছে নিতু। একটু ভয় ভয় লাগছে। এলাকাটা বড় বেশি নির্জন। দ্রুত হাঁটছে সজীব। তার সাথে তাল মিলিয়ে চলতে নিতুর কষ্ট হলেও মুখে কিছু বলছে না, কারণ দ্রুত চলার জন্য শীত কম লাগছে। সজীব রাস্তার দুপাশে টর্চের আলো ফেলে দেখছে কোনো বাড়ি আছে কিনা। 20 মিনিট পর আবছা অন্ধকারে বাড়িটাকে দেখতে পেল সজীব। অবশ্য এটাকে বাড়ি না বলে বিরাট প্রাসাদ বলাই ভালো। জঙ্গলের গাছপালার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাসাদটা। সাদা চুনকাম অথবা সাদা পাথরের জন্য অন্ধকারেও দূর থেকে বাড়িটাকে দেখা যাচ্ছে। আনুমানিক 200 গজ দূরে প্রাসাদটার অবস্থান। পায়ে চলা পথ দিয়ে জঙ্গলের ভেতরের প্রাসাদটার উদ্দেশ্যে চলতে লাগলো সজীব। পথ খুব সরু, পাশাপাশি দুজনে হেঁটে যাওয়া যায় না, তাই নিতু সজীবের পিছু পিছু চলছে। 5 মিনিটের মধ্যেই ওরা দুজনের প্রাসাদের সামনে হাজির হলো। দূরত্ব 200 গজ মনে হলেও আসলে অনেক বেশি। অন্ধকারে ঠিকমতো অনুমান করতে পারেনি। বিশাল প্রাসাদে কোনো আলো জ্বলছে না। মনে হচ্ছে বাড়ির মালিক ঘুমিয়ে পড়েছে, অথবা এমন হতে পারে যেখানে কেউ বাস করে না। দ্বিতীয় চিন্তাটা বাদ দিল সজীব, কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকার কোনো কারণ নেই। চলো ফিরে যাই। বাড়িটা আমার পছন্দ হচ্ছে না, বড্ড বেশি শান্ত। বাড়িটাকে কেমন জানি ভুতুরে ভুতুরে লাগছে। নিতুর এখন বেশ ভয় লাগছে। এ বাড়ি যেন গল্পের বই থেকে উঠে আসা ভুতুড়ে বাড়ি, যেখানে ঘুরে বেড়ায় প্রেতাত্মা। বাস্তব জীবনে এসব বিশ্বাস না করলেও পরিবেশ পরিস্থিতি বিশ্বাস করতে বাধ্য করেছে। গল্পের বই পড়ে পড়ে তোমার মাথাটা একদম গেছে। এমন বাড়ি আর এই জঙ্গলে আমি খুঁজে পাবো? একটু রেগে গেল সজীব। বারান্দায় উঠে এলো দুজনে।
কাঠের তৈরি বিরাট এক দরজা। দেখেই বোঝা যাচ্ছে অনেক মজবুত। বাইরে থেকে কোনো তালা লাগানো নেই, তার মানে ভেতরে কেউ আছে। ভেতরে কেউ আছেন? আমরা বিপদে পড়েছি, কেউ কে আছেন? যথাসম্ভব চিৎকার করে বলল সজীব। কয়েক সেকেন্ড নীরব থেকে আবারও চিৎকার করতে লাগলো সে। সেই সাথে কাঠের দরজায় হাত দিয়ে থাবা দিচ্ছে। 1 মিনিট পার হয়ে গেল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। আবারও চিৎকার করলো সজীব। মিনিট খানেক পরে মৃদু ক্যাচ ক্যাচ শব্দে পাল্লা দুটো খুলে যেতে লাগলো। এক লোককে দেখা গেল। সর্বাঙ্গ কম্বল দিয়ে জড়িয়ে রেখেছে, এমনকি মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। তার হাতে একটা লণ্ঠন চলছে। অন্ধকার যেন আরো বাড়িয়ে তুলছে ওটা। কাউন্ট হাউসে স্বাগতম। এত রাতে অতিথি পাওয়া ভাগ্যের ব্যাপার। আসুন, ভেতরে আসুন। কম্বলের ভেতর থেকে বেরিয়ে এলো শব্দগুলো। কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে লোকটি অনেক বৃদ্ধ। ধন্যবাদ মিস্টার। এত রাতে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া সত্যিই মহানুভবতার পরিচয়। আসলে আমার মালিক আমাকে এরকম নির্দেশ দিয়ে রেখেছে। মালিক? হ্যাঁ, মালিক। আমি সামান্য একজন চাকর মাত্র। আসলে উনি একটু ব্যস্ত আছেন, পরে সাক্ষাৎ হবে। বিরাট হলরুমে প্রবেশ করলো ওরা। চারদিকে জীর্ণ আসবাবপত্র, অবশ্য অন্ধকারে ঠিকমতো দেখা যাচ্ছে না। মাত্র একটি লণ্ঠন চলছে বুড়োর হাতে। আমি সত্যিই দুঃখিত, আপনাদের কোনো খাবার দিতে পারছি না। আসলে সব খাবারই ফুরিয়ে গেছে। না না, কোনো অসুবিধে নেই, মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। বুড়োর পিছু পিছু কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছে দুজনে। মৃদু ক্যাচ ক্যাচ শব্দ করে সিঁড়িগুলো ওদের ওজন বইতে প্রতিবাদ জানাচ্ছে। চারপাশের পরিবেশ দেখে বোঝার উপায় নেই কেউ এখানে বাস করে। অবশেষে একটা ঘরের সামনে এসে থামল বুড়ো। আপনারা এই ঘরটায় থাকতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এইটাই। বুড়ো মানুষ, ঠিক মতো কাজ করতে পারি না, তাই এই অবস্থা। ওল্ড ম্যান, শহর থেকে আমরা কত দূরে আছি? মাত্র 1 কিলোমিটার। সকালে যেতে পারবেন। আশেপাশে কোনো হোটেল মোটেল আছে? আছে, বড় রাস্তা থেকে 10 মিনিটের পথ, কিন্তু ওখানে যাওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয়, ইয়াং ম্যান। বুড়োর শেষ কথাটা হুমকির মতো শোনালো। বুড়ো চায় না কেউ বাইরে যাক। আমি এখন ঘুমোতে গেলাম, লণ্ঠনটা রেখেই যাচ্ছি। ইয়াং ম্যান, ভুলেও বাইরে বেরোর চেষ্টা করো না। শুভরাত্রি। বুড়ো অন্ধকারে চলতে লাগলো খুব সাবলীলভাবে, যেন সব দেখতে পাচ্ছে। ঘরটাতে প্রবেশ করলো ওরা। কোনো জানালা নেই, মাত্র একটা দরজা। মাঝখানে বড় একটা খাট পড়ে আছে। এটাকে ঘর না বলে কয়েতখানা বলা যায়। নিতু, দরজা বন্ধ করে বসে থাকো। আমি না আসা পর্যন্ত কিছুতেই দরজা খুলবে না। বুড়োটাকে কিন্তু আমার একটুও পছন্দ হয়নি। তো তুমি কোথায় যাবে? আমিও যাব তোমার সাথে। আমি কিছুতেই একা থাকতে পারবো না, প্লিজ। ভয় পাওয়ার কিছু নেই, তুমি দরজা বন্ধ করে থাকলেই হলো। আমি যাব আর আসব। জানোই তো, খিদে পেটে আমি কিছুতেই ঘুমাতে পারি না। প্লিজ, আমি একা থাকতে পারবো না। আহা, বলছি তো, দরজা বন্ধ করে চুপ করে কিছুক্ষণ বসে থাকো। টর্চ হাতে বেরিয়ে গেল সজীব। দরজা বন্ধ করতে গিয়ে নিতু দেখল দরজা বন্ধ করার কোনো ব্যবস্থা নেই। নিতু চিৎকার করে সজীবকে ডাকতে চাইল, কিন্তু সে অনেক দূরে চলে গেছে। দরজা বন্ধ করে দরজার গায়ে হেলান দিয়ে বসে পড়ল নিতু, যাতে কেউ ঢুকতে না পারে। দরজায় ঠক ঠক কড়া নাড়ার শব্দে চমকে উঠল নিতু। প্রথমে ভেবেছিল সজীব এসেছে, কিন্তু এত তাড়াতাড়ি তার ফিরে আসার কথা না। আবারও শব্দ হলো,
সজীব হলো তো নাম ধরে ডাকতো। এবার বেশ জোরে শব্দ হতে লাগলো। নিতু কাপা কাপা গলায় বলল, কে? ইয়াং লেডি, দরজা খুলুন। আমার মালিক আপনার সাথে দেখা করতে চায়। কণ্ঠস্বরে নিতু বুঝতে পারল বুড়ো ডাকছে তাকে। আপনার মালিককে বলুন সকালে দেখা করব। নিজের কণ্ঠ নিজের কাছেই অপরিচিত লাগছে নিতুর। মালিক সকালে থাকবে না, এক্ষুনি দেখা করতে হবে। এখন দেখা করতে পারবো না। আমার সম্মানিত মালিক বেশিক্ষণ অপেক্ষা করা পছন্দ করেন না। তিনি একজন সম্মানিত কাউন্ট। এত রাতে আপনাদের আশ্রয় দিয়ে বিপদ থেকে উদ্ধার করেছেন, তার প্রতি আপনাদের কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। তাড়াতাড়ি বেরিয়ে আসুন। বললাম তো পারবো না। আপনার স্বামী কোথায়? ও ও ঘুমিয়ে পড়েছে। মনে হচ্ছে বাইরে গেছে। কাজটা সে মোটেও ভালো করেনি। এ বাড়িতে কেউ ইচ্ছায় আসলেও যেতে হয় মালিকের ইচ্ছায়। দরজা থেকে সরে যান। আমি খুব ভালো করেই জানি এই ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করার ব্যবস্থা নেই। নিতু সমস্ত শক্তি দিয়ে দরজা ঠেসে ধরল, যাতে বুড়ো ধাক্কা দিয়ে তা খুলতে না পারে। কিন্তু সে ব্যর্থ হলো। বুড়োর শরীরে প্রচণ্ড শক্তি। জোরে ধাক্কা দিতেই ছিটকে পড়ে গেল নিতু। বুড়োর চেহারা দেখে ভয় পেয়ে গেল। সহস্র কুঞ্চন তার মুখে। মনে হয় তার বয়স কয়েক শত বছর। লেডি, আপনাকে আমার সাথে যেতে হবে। বহু বছর ধরে আমার মালিক অপেক্ষা করছে। নিতুকে টানতে টানতে নিয়ে গেল বুড়ো। অসুরের মতো শক্তি বুড়োর শরীরে। নিচের ঘরে নিয়ে এলো নিতুকে। মনে হচ্ছে ঘরটি মাটির নিচে। দরজা খুলতেই ভ্যাপসা গন্ধ ধাক্কা মারল নিতুর নাকে। বুড়োটা একটা কফিনের সামনে সে উচ্চ কণ্ঠে বলতে লাগলো, মালিক, আজ আপনাকে আবারও জীবিত করতে পারবো। অনেকগুলো বছর আপনাকে অপেক্ষা করতে হয়েছে, কিন্তু আর নয়। ওদিকে প্রাসাদ থেকে বেরিয়ে মূল রাস্তার উদ্দেশ্যে ছুটছে সজীব। ইচ্ছে করেই ছুটছে, যাতে শরীর গরম থাকে। প্রধান সড়কে উঠে গুনগুন করে গান গাইতে গাইতে চলতে লাগলো সে। পেটের ভিতর ইতিমধ্যে ঢাক ঢোল বাজতে শুরু করেছে। ট্রান্সিলভেনিয়ার সরাইখানা। সাইনবোর্ড দেখে যেন খিদে আরও বেড়ে গেল। সরাইখানার ভিতর আলো জ্বলতে দেখে আনন্দিত বোধ করল সে। তার মানে সরাইখানা এখনো খোলা। ভিতরে প্রবেশ করল সজীব। একটি টেবিলে 3 জন লোক বসে আছে। তাদেরকে খদ্দের বলে মনে হচ্ছে না। একজন লোক উঠে দাঁড়ালো। চেহারা দেখেই বোঝা যাচ্ছে বিস্মিত হয়েছে সে। ওয়েলকাম স্ট্রেঞ্জার। এত রাতে খদ্দের পাবো আশা করিনি। বেড়াতে এসেছিলাম, রাস্তায় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। জলদি কিছু খাবার প্যাক করুন। সরাইখানার মালিক খাবার আনতে চলে গেল। তার খালি চেয়ারটিতে বসলো সজীব। আমি ডক্টর অ্যাডামস, আর এই আমার বন্ধু পেরি। বয়স হয়ে যাচ্ছে তো, তাই প্রতিদিন গভীর রাত পর্যন্ত তরুণ বয়সের স্মৃতির মন্থন করি। ইয়াং ম্যান, আপনার সঙ্গীরা কোথায়? বলল কালো ওভারকোট পরা লোকটি। সঙ্গী বলতে শুধু আমার স্ত্রী। আমরা হানিমুন করতে এসেছি। নিতু আমার স্ত্রী কাউন্ট হাউসে আছে। কাউন্ট হাউস? ও মাই গড! কোনো সমস্যা? ট্রান্সিলভেনিয়ার লোকেরা দিনের বেলাও কাউন্ট হাউসের আশেপাশে যায় না। কাউন্ট হাউস নিয়ে নানা গল্প প্রচলিত আছে। বাড়িটার মালিক নাকি ড্র্যাকুলা ছিল। ড্র্যাকিউলা? মানে মানুষরূপী রক্তচোষা বাদুর? এসব গালগপ্প আমি বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার, তবে আপনার স্ত্রীর একা থাকাটা নিরাপদ না। তাছাড়া আপনার ভিতরে ঢুকলেন কিভাবে? দরজা তো তালাবদ্ধ ছিল। তালাবদ্ধ? কই না তো। দরজা ধাক্কা দিতেই ভেতর থেকে একজন বৃদ্ধ দরজা খুলে দিল, আমাদের আশ্রয় দিল। তার মালিক তাকে নাকি অতিথিদের আশ্রয় দেবার নির্দেশ দিয়েছে। কি বলছেন? কাউন্টের বিদ্যুৎ চাকরটা এখনো বেঁচে আছে? আপনি ঠিক বলছেন তো? অবশ্যই, মিথ্যা বলবো কেন? জোনাথন, জোনাথন, তাড়াতাড়ি আসো, ফাদারকে আনতে হবে, কুইক!
মিস্টার, আপনার স্ত্রী কিন্তু বিপদ। শুধু আপনার স্ত্রীরই নয়, শয়তানটা আবার জীবিত হলে ট্রান্সিলভেনিয়ার নরক নেমে আসবে। নিতুর বিপদের কথা শুনেই সচকিত হলো সজীব। কোনো প্রশ্ন না করে সে তাদের সাথে ছুটতে লাগলো। গির্জার সামনে এসে থামলো তারা। লোকটি ফাদারকে সব সংক্ষেপে বলার পর ফাদারের চেহারাও পাল্টে গেল। 5 মিনিটের মধ্যেই কাউন্ট হাউসের উদ্দেশ্যে ছুটতে লাগলো ওরা 4 জনেই আগে আগে ছুটছে। ওদের সাথে তাল মিলাতে বেশ কষ্ট হচ্ছে সজীবের। এর মধ্যেই কাউন্ট হাউসের কাহিনী শুনেছে সে। প্রায় 200 বছর আগে এ বাড়িতে একজন কাউন্ট বাস করত। তৎকালীন সময়ে বিশিষ্ট ধনীদের কাউন্ট উপাধি দেওয়া হতো। এই কাউন্ট ছিল একজন ড্র্যাকুলা। প্রতিদিনই তার হাতে বেশ কয়েকজন মানুষ মারা পড়ত। তখন এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে কাউন্টকে হত্যার পরিকল্পনা করে। তখনকার গির্জার ফাদার কাউন্টকে মারতে সক্ষম হয়। কাউন্টের বুড়ো চাকরটাকে কেউ ধরতে পারেনি। সে কোথায় যেন পালিয়ে যায়। যাবার আগে বলে যায় সে একদিন না একদিন তার মালিককে জীবিত করবে। তার মালিক অমর, কোনোদিন মরবে না এবং তার লাশও পচবে না। কাউন্ট হাউসের সামনে এসে সবাই হাঁপাতে লাগলো। কয়েক সেকেন্ড পর মশাল হাতে ভেতরে প্রবেশ করলো ফাদার। সবাই ফাদারের পিছু নিল। এমন সময় নিতুর অস্পষ্ট চিৎকার শুনতে পেল সবাই। মনে হচ্ছে মাটির নিচের কোনো ঘর থেকে শব্দটা এসেছে। নিচের ঘরে যাবার রাস্তাটা খুব সহজেই পেয়ে গেল ওরা। ঘরের এক কোণায় নিতু ভয়ে কাঁপছে। সে পালাতে পারছে না, কারণ ভয়ে জমে গেছে শরীর। চিৎকার করে বলছে বুড়োটা, মালিক, এক্ষুনি আপনার জীবনী শক্তি দিয়ে আপনাকে পুনরায় জীবিত করছি। জীবন ফিরে পাবার পর 2 সুস্থ মানুষের রক্ত পান করে আপনি হবেন অসীম ক্ষমতার অধিকারী। বুড়োটা একটা ছোট্ট ছুরি এবং মাটির পাত্র হাতে এগিয়ে আসতে লাগলো নিতুর দিকে। দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলল নিতু। নির্দয়ের মতো বুড়োটা নিতুর হাতের ছুরি চালালো। ক্ষতস্থান থেকে রক্ত বের হতে লাগলো। মাটির পাত্র ভরে নিল তাজা রক্তে। কফিনের ডালাটা খুলতেই একটা লাশ দেখতে পেল নিতু। যেন লোকটা মারা যায়নি, ঘুমিয়ে আছে। লাশটা একটুও বিকৃত হয়নি। লাশটার ঠোঁট ফাঁক করে কয়েক ফোঁটা রক্ত ঢেলে দিল বুড়োটা। নিতুর মনে হলো লাশটার ঠোঁট যেন নড়ছে। এরকম কয়েক দফা রক্ত দিতেই নড়ে উঠল কাউন্টের লাশ। আরও কয়েক দফা রক্ত পান করানোর পর কফিনে উঠে বসল কাউন্টের লাশ। এমনভাবে নিতুর দিকে তাকালো যেন সদ্য ঘুম থেকে উঠে খাবারের দিকে তাকিয়ে আছে। মহামান্য মালিক, আমি পেরেছি। আপনার দাস আপনাকে জীবন দিতে পেরেছে। হা 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 হা। নিতুর দিকে খুব ধীরে ধীরে এগুতে লাগলো কাউন্ট ড্র্যাকুলা। নিতুর মাথার ভেতরটা চক্কর দিয়ে উঠল। বুঝতে পারলো জ্ঞান হারাচ্ছে। সজীব যখন ঘরে ঢুকলো তখন নিতুর জ্ঞানহীন দেহটার উপর ঝুঁকেছিল ড্র্যাকুলা। ফাদার ড্র্যাকুলার সামনে একটা সোনার ক্রুশ ধরতেই কয়েক গজ পিছনে চলে গেল কাউন্ট, যেন বিদ্যুতের শক খেয়েছে। সুযোগ মতো কাঠের চোখা ক্রুশটা ড্র্যাকুলার হৃৎপিণ্ডে আমূল ঢুকিয়ে দিল ফাদার। একটা আর্তনাদ করে পাথরের মেঝেতে ঢলে পড়ল ড্র্যাকুলার মৃতদেহ। সজীব একটু ব্র্যান্ডি নিতুর মুখে ঢেলে দিতেই জ্ঞান ফিরল তার। চোখ মেলে সজীবকে দেখতে পেয়েই জড়িয়ে ধরল। 1 মাস পর একদিন প্রচণ্ড তৃষ্ণায় ঘুম ভেঙে গেল নিতুর। ঢকঢক করে 1 গ্লাস পানি খেয়েও তৃষ্ণা মিটল না। বাথরুমে গিয়ে চোখে মুখে পানির ঝাপটা নেবার পর কিছুটা ভালো লাগলো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠল নিতু। উপরের পাটি থেকে 2টো বড় বড় দাঁত বেরিয়ে এসেছে। সদন্ত দৌড়ে বেডরুমে ফিরে এলো নিতু। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কণ্ঠনালীর ভেতর যেন আগ্নেয়গিরির লাভা দৌড়ে বেড়াচ্ছে। সারা শরীরে অসহ্য যন্ত্রণা। চোখ পড়ল ঘুমন্ত সজীবের কণ্ঠের ধমনীর উপর। অজান্তেই মুখ লাগিয়ে দিল ধমনীতে।
উষ্ণ রক্তে ভরে গেল নিতুর মুখ। আহ, শান্তি! নিমিষেই দূর হয়ে গেল সমস্ত যন্ত্রণা। তো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের হরর গল্প কাউন্ট হাউস। আমাদের আজকের গল্পের গল্পকথক ও বৃদ্ধ চাকরের ভূমিকায় ছিলেন সাজিদ মোহতাসিব, সরাইখানার মালিকের ভূমিকায় ছিলেন মোহাম্মদ রিফাত, ডক্টর অ্যাডামসের ভূমিকায় ছিলেন জুনায়েদ আফিফ, নিতুর ভূমিকায় ছিলেন রাহিয়া রুকু এবং সামগ্রিক পরিচালনা ও সজীব চরিত্রে ছিলাম আমি রেদওয়ান রেজো। পুরো গল্পটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া আপনার স্বরচিত কিংবা আপনার জানা সেরা সব গল্প লেখকের নাম সহ পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেসে। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হলো shrutisshilpo@gmail.com, হুইচ ইজ SHRUTISHILPO@gmail.com। ঠিকানাটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।